আই ফাউন্ড এ রিজন টু স্টে আ ডক্টর। যে এখানে স্পিরিচুয়াল অনেক ব্যাপার আছে, যে রোগীকে ভালো করে দেখলে রোগীর যে ফিডব্যাকটা পাওয়া যায়, সেই ফিডব্যাকটা আসলে অন্য কোনো অনেক কিছু দিয়ে হয়তো রিপ্লেস বা রেপ্লিকেট করা যায় না। তো আমি জানি যে ডাক্তারি না করলে আমি কি মিস করব। তুমি চাইলে একজন অফিসারের জীবন পেতে পারো, কিন্তু বাবা আমার মনে হয় যে আমি যদি রোগীর সাথে চা দোকানে বসে চা খেতে পারি, ওটা আমাকে বেশি শান্তি দিবে এসি রুমে বাহাইন্ড দ্য চেয়ার একজন টিপটপ অফিসার হওয়ার চেয়ে। যখন ক্যাডার চয়েস দিয়েছিলাম তখন আমার বয়স আরও 3 থেকে 4 বছর কম ছিল। আমার পার্সপেক্টিভ, আমার মানসিকতা, আমার মেন্টালিটি তখন ডিফারেন্ট ছিল। যেই কারণগুলো আমাকে ধাবিত করেছিল ফরেন চয়েস দেওয়ার ক্ষেত্রে, তার অনেক কারণ হয়তো এখন হয়তো নট উইথস্ট্যান্ডিং, এখন হয়তো ওগুলো আমি বলবো না যে আমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল আছে। বিগত 3 থেকে 4 বছরে আমি একদম অ্যাক্টিভলি মেডিকেল প্রফেশনে জড়িত ছিলাম। আমি রোগীদের সাথে ফিডব্যাক নিয়েছি, আমি রোগীদেরকে চিকিৎসা দিয়েছি, তাদের ফিডব্যাক আমি পেয়েছি। এবং আমি এখন আমার কাছে মনে হয় যে আমাকে যদি আবার সুযোগ দেওয়া হতো কোনোভাবে ভাইভাটার আগে ক্যাডার চয়েস পরিবর্তনে, আমি হয়তো হেলথ ক্যাডারেই থাকতাম। কিন্তু যেহেতু সেটা করার কোনো সুযোগ ছিল না, তো আই ওয়েন্ট উইথ মাই ইনিশিয়াল চয়েস। এখন আমার ডাইলেমার জায়গাটা এই জায়গাতেই যে বেশিরভাগ ক্ষেত্রে আমি মানে আমার সিনিয়র বেশ কিছু ক্যাডার অফিসার রয়েছেন যারা ডাক্তার ছিলেন কিন্তু পরবর্তীতে ক্যাডার সুইচ করে অন্য প্রফেশনে চলে গিয়েছে। তাদের সবার একটা কমন থিম থাকে, তারা আইদার মেডিকেল এডুকেশনটাকে অতটা এনজয় করতে পারেননি, অথবা তারা ডাক্তারি পেশাটাকে খুব একটা এনজয় করতে পারেনি দেখে তারা ক্যাডার সুইচ করে গিয়েছে। যেটা আমার ক্ষেত্রে বিষয়টা আসলে কিছুটা ডিফারেন্ট এই সেন্সে, আমি মেডিকেল এডুকেশনটাকে 100% এনজয় করেছি, খুব যত্ন করে পড়াশোনা করেছি, এবং এখন আমি খুবই এনজয় করে যাচ্ছি আমার ডাক্তারি পেশাটাতে। অবশ্যই আর বাকি 10টা পেশার তুলনায় ডাক্তারি পেশায় ফিজিক্যাল কষ্ট, ইমোশনাল বার্ডেন অনেক বেশি, এবং যেই প্রবলেমগুলো আমি বলেছিলাম যে রুট লেভেলে ওয়ার্কপ্লেস ভায়োলেন্স, আন্তঃক্যাডার বৈষম্য, পোস্টিং প্রমোশনে মেরিটোক্রেসির অভাব, এগুলো সবই আছে, সবই সত্য। কিন্তু তারপরেও আমি ডাক্তারি করতে যে আই ফাউন্ড এ রিজন টু স্টে আ ডক্টর। যে এখানে স্পিরিচুয়াল অনেক ব্যাপার আছে, যে রোগীকে ভালো করে দেখলে রোগীর যে ফিডব্যাকটা পাওয়া যায়, সেই ফিডব্যাকটা আসলে অন্য কোনো অনেক কিছু দিয়ে হয়তো রিপ্লেস বা রেপ্লিকেট করা যায় না। তো আমি জানি যে ডাক্তারি না করলে আমি কি মিস করব। ডাক্তারি না করলে আমি রোগী ফিডব্যাক মিস করব। ডাক্তারি না করলে আমি সমাজে যে আমার একটা অন্যরকম অবস্থান, আমার ফ্যামিলিতে আমার একটা আমি ভরসার জায়গা, সেটা আমি মিস করব। তো এইসব কারণে আমি খুবই দ্বিধাদ্বন্দ্বে আছি যে আমি যদি নিউ একটা লাইফে চলে যাই তখন এই ভালো জিনিসগুলোকে আমি কোনোভাবে কি আর ফিরে পাবো কিনা। তো আমার সামনে আরও একাধিক বিসিএস আছে, এবং সেখানে আমার শুধু হেলথ চয়েস দেওয়া। আমি যদি শেষ পর্যন্ত ডাক্তারি পেশাটাকেই এর ভালো বা পাশাটা ছেড়ে দিতে না পারি, আমি হয়তো পরবর্তীতে বিসিএসে একজন সহকারী সার্জন হিসেবেও সামনে জয়েন করে ফেলতে পারি। সবই আল্লাহর হুকুম। আর যেখানে আমি যাই না কেন আমার সর্বোচ্চ ফোকাস থাকবে, যেহেতু আমি দেশের টাকায় লেখাপড়া করেছি, মানুষকেই আমি সেই ফেভারটা ফিরে দেওয়া। একটা ডাইলেমাতে আমি এখনো আছি যে আমি কি ডাক্তার হিসেবে থাকবো নাকি আমি ডিপ্লোমেট হিসেবে ক্যারিয়ার চেঞ্জ করব। যখন আমি চিকিৎসক হিসেবে ডিউটি করেছি, এরকম অনেক মেমোরি আমার আছে যেগুলো আসলে আমাকে এখন আরও বেশি ডাইলেমাতে ফেলে দিচ্ছে। যেমন একজন রোগীকে আপনি যখন বেশ সিনসিয়ারলি দেখে তাকে কিছুটা সুস্থ করে তাকে আপনি ডিসচার্জ করে দিচ্ছেন, রোগী বা রোগীর আত্মীয় স্বজন আপনাকে অনেক ধন্যবাদ দিয়ে যাচ্ছে, বা আপনার কার্ড চাচ্ছে বা আপনার ফোন নাম্বার চাচ্ছে যে স্যার আমি আপনার কাছে কীভাবে আবার কানেক্টেড থাকতে পারি, আপনি তো অনেক ভালো করে আমাকে দেখলেন। এইভাবে তারা যে বলে, এই ফিডব্যাকটা আমার কাছে একটা খুব অমূল্য সম্পদ লাগে। বা আমি আরও ট্র্যাজিক কিছু স্টোরি বলি যে কয়েকবার এরকম হয়েছে, একাধিকবার, যে রোগী মারাই গিয়েছে আমার ডিউটিরত অবস্থায়। আমি সর্বোচ্চ চেষ্টা করে রোগীকে বাঁচাতে পারিনি, কিন্তু মারা যাওয়ার পরও রোগীর স্বজনরা আমাকে এভাবে থ্যাঙ্কস দিয়ে গিয়েছে যে স্যার রোগীটাকে বাঁচাতে পারলেন না, কিন্তু আপনি কোনো চেষ্টার কমতি রাখেন নাই, আল্লাহর হুকুমে আল্লাহ নিয়ে গেছে, কিন্তু আপনি যে চেষ্টাটা করলেন এটার জন্য আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকব। তো এই যে ফিলিংসগুলো, এগুলো আসলে স্পিরিচুয়াল লেভেলের ফিলিংস। এগুলোকে কোনো টাকা পয়সা, কোনো সম্মান, কোনো সফিস্টিকেশন বা বিত্তবহুল দিয়ে পরিমাপ করা যায় না। দেয়ার ইজ ব্লাড, সোয়েট অ্যান্ড টিয়ার ইন বিইং এ ডক্টর। ব্লাড অফ দ্য পেশেন্ট, ব্লাড অফ দ্য ডক্টর, সোয়েট অফ দ্য ডক্টর, সোয়েট অফ দ্য পেশেন্ট, টিয়ার অফ দ্য ডক্টর, টিয়ার অফ দ্য পেশেন্ট। এই যে র ইমোশন বা র ফিলিংগুলো, এগুলো একটা মানুষকে ইমোশনালি ড্রেন করে দিতে পারে, ফিজিক্যালি অনেক ড্রেন করে দিতে পারে,
অনেক ডিপ্রেশনের জায়গা আছে, অনেক হতাশার জায়গা আছে। হয়তো আমার সামনে কখনো এরকম হতে পারে, আমি যদি ডাক্তার থাকি, পোস্টিং হচ্ছে না, প্রমোশন হচ্ছে না, আমি মূল্যায়ন পাচ্ছি না, বা আমার পলিটিক্যাল নিগ্রহের শিকার হতে হচ্ছে। কিন্তু আমি জানি যে আমি যদি ডাক্তার থেকে যাই, আমার সামনে এরকম অসংখ্য গুড মেমোরিজ ক্রিয়েট হবে। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি নিশ্চিত যে গুড মেমোরিগুলো আমাকে মানে পরবর্তী দিনগুলোতে ডাক্তারি করে যেতে এনকারেজ করবে, ডেসপাইট অল ফর্মস অফ হ্যারাসমেন্ট। তো এজন্য আসলে আমি এখন এখনো দ্বিধাদ্বন্দ্বে আছি যে আমি কোন লাইফটা চাই। আমি কি চাকচিক্যময় আরামের জীবন চাই, যেখানে খুব একটা আমাকে নিগ্রহের শিকার হতে হবে না, নাকি আমি সেই জীবনটা চাই যেখানে অনেক আপস অ্যান্ড অনেক ডাউনস আছে, অনেক রিওয়ার্ড আছে, অনেক পানিশমেন্ট আছে, কিন্তু সেই লাইফটা অনেক থ্রিলিং, অনেক চ্যালেঞ্জিং এবং অনেক অ্যাডভেঞ্চারাস। তো আই এনভি অল দোজ, মানে আমি সেই চিকিৎসকদের প্রতি আসলে বেশ ঈর্ষা করি যারা রোগীদের এত ভালোবাসা পেয়েছেন এবং উত্তরোত্তর সে ভালোবাসা বাড়াতে আরও কাজ করে যাচ্ছে। আমার স্যার যারা, আমার যে মেন্টর যে মনোয়ার স্যার, উনি যখন আমার রেজাল্টটা শুনলেন, উনি বললেন যে দেখো, তুমি চাইলে একজন অফিসারের জীবন পেতে পারো, কিন্তু বাবা আমার মনে হয় যে আমি যদি রোগীর সাথে চা দোকানে বসে চা খেতে পারি, ওটা আমাকে বেশি শান্তি দিবে এসি রুমে বাহাইন্ড দ্য চেয়ার একজন টিপটপ অফিসার হওয়ার চেয়ে। তো আমিও স্যারের এই ফিলোসফির সাথে কিছুটা নিজেকে রিলেট করতে পারি যে ডাক্তারি করা অনেক কষ্ট, তারপরেও কেন আমার এই ডায়লেমাটা হচ্ছে, কারণ আমি ওই রিওয়ার্ডের জায়গাটা, স্পিরিচুয়াল জায়গাটা আমি অনুধাবন করতে পেরেছি।